আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের একজন ছাত্রী আত্মহত্যা করেছে, সেটা সম্পর্কে আপনারা নিশ্চয়ই জেনেছেন। গত কয়েকদিন যাবৎ আমাদের দেশের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সব জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবন্তিকার ব্যাপারে খবর প্রকাশ পাচ্ছে। 2017-2018 ব্যাচের আইন বিভাগের ছাত্রী ছিলেন অবন্তিকা। তার ফুল নেমটা আমার খেয়াল আসছে না, তার অবন্তিকা হিসেবে তিনি পরিচিত। তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার পূর্বে তিনি একটা নোট রেখে গিয়েছেন, সুইসাইড নোট, যাতে লিখেছেন যে একজন ছাত্র তার সহপাঠী তাকে ডিস্টার্ব করত, নানানভাবে কুপ্রস্তাব দিত, নানান ধরনের তাকে খারাপ দিকে ধাবিত করার জন্য আবেদন জানাতো। তো এই কারণে তাকে সেই তার ছেলে সহপাঠীকে অবন্তিকা অপমান করেছিল একটা কথা দিয়ে। এরপর ওই ডিপার্টমেন্টের এক শিক্ষকের কাছে সেই ছাত্র সেটা বলেছিল। সেই শিক্ষক আবার সরকারি ছাত্র সংগঠনের নেতা ছিলেন এক সময়। তো সরকারি ছাত্র সংগঠন তো ছাত্রলীগ, সে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে আগে জড়িত ছিল। সে এক ধরনের গুন্ডা টাইপের, সন্ত্রাস টাইপের, সে একজন শিক্ষক। তো সেই শিক্ষক কি করেছে, ওই ছাত্রের পক্ষ নিয়ে ওই ছাত্রীকে, অবন্তিকাকে একাধিকবার তলব করেছে তার চেম্বারে নিয়ে। তাকে চেম্বার বা তার যে ইউনিভার্সিটিতে যে অফিস কক্ষ রয়েছে সেখানে নিয়ে তাকে অশ্রাব্য ভাষায়, বিশ্রী ভাষায় তাকে গালিগালাজ করেছে। সেই শিক্ষক তুইতকারি করে বাজে ভাষায় গালিগালাজ করেছে। টোটাল 11 বার তাকে ডেকে নিয়ে এভাবে অপমান করেছে ছাত্রর পক্ষ হয়ে। যেখানে উচিত ছিল সেই ছাত্রকে নোটিশ করা, এটা একটা বিচারের ব্যবস্থা করা, তদন্তের ব্যবস্থা করা, সেটা না করে উল্টো সেই ছাত্রীকে অপমান অপদস্থ করেছে সেই শিক্ষক। তো তার নিজের ক্যাম্পাসে, তার ইউনিভার্সিটিতে এরকম অপমানজনক পরিস্থিতিতে পড়ার কারণে সে বিমর্ষ হয়ে পড়ে, সে আত্মহত্যা করতে বাধ্য হয়। তার সুইসাইড নোটে এটা আমরা বুঝতে পারি, যেটা পত্রপত্রিকায় মিডিয়াতে এসেছে। তো এখন এটা যখন এই সুইসাইড নোটটা পাওয়া গেল, যখন ভাইরাল হলো ব্যাপারটা সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে, সব জায়গায় যখন ভাইরাল হলো, তখন পুলিশ সেই ছাত্র এবং শিক্ষককে এখন অ্যারেস্ট করেছে। তো আপনারা জানেন এই সমস্ত অ্যারেস্ট তো আইওয়াশ থাকে। এখন একটি অবৈধ সরকার রয়েছে, তাদের যে নিজেদের গুন্ডা পান্ডা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের বহু গুন্ডারা ধর্ষণ, হত্যা বহুত কিছু করেছে। তাদেরকে কোনো খবর যখন ভাইরাল হয়েছে তাদেরকে অ্যারেস্ট করেছে। এই পর্যন্তই তারা জেলে জামাইয়া ধরে থেকেছে। আপনারা জানেন যে রানা প্লাজার রানার মতন একটা সন্ত্রাস জেলে জামাইয়া ধরে রয়েছে, সে শীঘ্রই হয়তো বের হয়ে যাবে এমন পরিস্থিতিতে রয়েছে। জি.কে শামীম বের হয়েছে, পাপিয়া সে বের হয়েছে, সম্রাট বের হয়েছে, বা তারা জামাইয়া ধরে ছিল তারা সেখানে। তো এই ধরনের অনেক ব্যাপার সব রয়েছে। কোনো কিছু ভাইরাল হলে তারা জেলে যায়, জেলে জামাইয়া ধরে থাকে। এখন আত্মহত্যা করা হারাম ইসলামে। এখন অবন্তিকা তো তার ইসলামের শিক্ষা নিয়ে আসে নাই, যে সে ইসলামের শিক্ষায় যদি থাকতো, পর্দা মেনটেন করতো, ছেলের সাথে মিলতো না। যারা ইসলামকে বুঝে, আল্লাহর কোরআন হাদিসের বিধিবিধান বুঝে, তারা অনেক সমস্যার মধ্যেও নিজেকে সেফ রাখতে পারে, সেই সক্ষমতা তারা অর্জন করতে পারে। অবন্তিকারা সাধারণ জ্ঞানী ছিল, তারা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করেছে, তারা ইসলাম সম্পর্কে জানতো না। সে অপমান অপদস্থ হয়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। একজন যুবতী নারী, তিনি আইনের শিক্ষার্থী ছিলেন, তিনি এভাবে সুইসাইড করলেন। এটা
এটা একটা বড় ধরনের খারাপ মেসেজ এই দেশের জন্য, রাষ্ট্রের জন্য। তো আমরা আরও তথ্য জানতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নামকরা অধ্যাপক আসিফ নজরুল, তিনি বাংলাদেশের একজন নামকরা ব্যক্তি, একজন সুশীল ব্যক্তি হিসেবে, বুদ্ধিজীবী ব্যক্তি হিসেবে, একজন শিক্ষাবিদ হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, একজন কলামিস্ট হিসেবে, লেখক হিসেবে বিভিন্নভাবে তিনি আলোচিত, সমালোচিত। তবে তিনি নিন্দিত নন, বেশিরভাগই তিনি মানুষের কাছে নন্দিত, অত্যন্ত জনপ্রিয়। তিনি হুমায়ুন আহমদ কথাসাহিত্যিক, তার মেয়ের জামাই, সেদিক থেকেও তার পরিচিতি আছে একদিক থেকে। তো এই ভদ্রলোক মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন। তো অবন্তিকাকে নিয়ে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে অবন্তিকা আত্মহত্যা করেছে, পত্রপত্রিকায় দেখেছি, সে যে আমাদেরই মেয়ে সেটা আমার জানা ছিল না। এটা আসিফ নজরুল বলেছেন। তাদের কিভাবে মেয়ে হলো তিনি উদাহরণ দিয়েছেন যে 90 দশকে তিনি যখন প্রথম ঢাকার বাইরে কোনো সরকারি কলেজের টিচার হয়েছিলেন, প্রথম জীবনে যখন তিনি শিক্ষক হয়েছিলেন 90 দশকে, তখন তার বাবাও সেই কলেজের শিক্ষক ছিলেন, তার কলিগ ছিলেন অবন্তিকার বাবা, কুমিল্লা এলাকায়। তো সেখানে তারা কাছাকাছি বসবাস করতেন, পারিবারিকভাবে তাদের সাথে বসবাস ছিল। তখন নাকি অবন্তিকার জন্মও হয় নাই, এবং সেই কুমিল্লার কলেজে অনেক নকলের কালচার ছিল। সেই নকলের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ চালিয়েছে আসিফ নজরুল। সেই যুদ্ধে তার সহযোগী হয়েছিলেন অবন্তিকার বাবা। এই অবন্তিকার বাবা একবার প্রিজাইডিং অফিসার ছিলেন কিছুদিন পূর্বে, তাকেও হত্যার শিকার হতে হয়েছে। তিনি হত্যার শিকার হয়েছেন। তিনি সরকারের যে অপকর্ম, যে এই যে ভোটের জালিয়াতি, তার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন, যার জন্য তারও জীবন চলে গেছে। তিনি হত্যার শিকার হয়েছেন। তার মেয়ে আবার এইভাবে আত্মহত্যা করলো। তাহলে এই অবৈধ আওয়ামী লীগ সরকারের কারণে এই অবন্তিকার পিতার জীবন গেল, আবার এদিকে অবন্তিকা আত্মহত্যা করলো। আবার কাছাকাছি সময়ে দেখেন বাংলাদেশের নামকরা একজন সঙ্গীত শিল্পী, তো আমি আবার এই সমস্ত সঙ্গীত শুনি না, এই জন্য আমি চিনতাম না। তো পরে জানলাম না, সে জাতীয় পর্যায়ে অনেকের কাছে পরিচিত, কি মোহাম্মদ একটা নাম, একজন সিঙ্গার, গানের শিল্পী। তিনি একজন বয়স্ক লোক, তিনিও বিভিন্ন কিছু নিয়ে খুব আফসোসের মধ্যে ছিলেন, অপমানজনক পরিস্থিতির মধ্যে ছিলেন, রাষ্ট্র থেকে তাকে অবহেলা করা হচ্ছিল, তিনিও আত্মহত্যা করেছেন। তো আসলে এরা তো কেউই ইসলাম চর্চা করে না, ইসলাম কোরআন হাদিস মানে না। কোরআন হাদিসের শিক্ষা যদি থাকতো তারা আত্মহত্যা করতো না। তবে একটা জিনিস তো পরিষ্কার যে তারা কোরআন হাদিস জানতো না, ইসলাম জানতো না, আত্মহত্যা করতো না তার সেটা জানলে। কিন্তু এই যে কাজটা তারা করলো, তাদেরকে কে ধাবিত করলো? এই সঙ্গীত শিল্পীকে রাষ্ট্র কেন অপমান অবদাস্তের মধ্যে ফেলেছে? কেন তাকে অবহেলা করেছে? যারা তার থেকে অনেক ছোট লেভেলের, নিম্ন পর্যায়ে, তাদেরকে সরকার অনেক উঁচুতে স্থান দিয়েছে, সরকার সহযোগিতা করছে, তাকে অবহেলা করেছে। রাষ্ট্র এভাবে কেন করবে? নিশ্চয়ই অবৈধ সরকার, ভারতীয় মদতপুষ্ট একটি অবৈধ সরকার, তার জন্য তারা পার্সিয়ালিটি এই কাজগুলো করেছে। এদিকে এই দেখেন সাদেকা হালিম নামে একজন মহিলা সোসিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন ঢাকা ইউনিভার্সিটির, যতটুকু জানি। তিনি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রথম কোনো মহিলা তিনি, সাদেকা হালিম। তিনি এই আওয়ামী লীগ পরিবারের একজন ব্যক্তি, অত্যন্ত জঘন্য পর্যায়ের একজন আওয়ামী লীগার তিনি। এই আওয়ামী লীগের নারী, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন। এদিকে ফারজানা নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছিলেন ভাইস চ্যান্সেলর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা ভাইস চ্যান্সেলর। এই মহিলা বলেন আর পুরুষ বলেন, যে জেন্ডারেরই বসাচ্ছে এই সমস্ত ইউনিভার্সিটিতে,
ভাইস চ্যান্সেলর, তাদের ক্যারেক্টার সম্পর্কে আপনারা জানেন, অত্যন্ত জঘন্য আওয়ামী লীগের এরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানেন যে কিছুদিন আগে কত জঘন্য ঘটনা ঘটিয়েছে সেই মহিলা। ফারজানা নামের যে ভাইস চ্যান্সেলর জাহাঙ্গীরনগরে কিভাবে লুটপাট চুরি করেছে সেটা আপনারা জেনেছেন। এই মহিলা আবার মিডিয়াতে অনেক আগে থেকে আলোচিত, বিভিন্ন মহিলা বুদ্ধিজীবী হিসাবে বিভিন্ন সময় পণ্ডিতি কথাবার্তা মিডিয়াতে বলে। পাহাড়ি অঞ্চলে কোনো নারী যদি হেনস্থার শিকার হয়, ধর্ষণের শিকার হয় বা কোনোভাবে তিনি প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে পড়েন, বড় বড় মিডিয়াতে তিনি কথা বলেন। অথচ তিনি যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, সেই ইউনিভার্সিটির নারী, সে যে দল করে, সেই যে দল তাকে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের পদে বসিয়েছে, এবং তার ছাত্র সংগঠনের লোক যে ইউনিভার্সিটির শিক্ষক, তার ছাত্র সংগঠনের লোক যে অবন্তিকাকে এভাবে অপমান অপদস্থ করেছে, তাদের ব্যাপারে এই ফারাহ কবির, এই যে ভাইস চ্যান্সেলর, সে কি ভূমিকা পালন করলো? সুতরাং আমাদের এই যে কিটগুলো, সমাজের কিট, শয়তানের রেপ্লিকা, এ ধরনের একজন এবং দুইজন প্রিন্সিপাল আর ভাইস চ্যান্সেলর নেই বাংলাদেশে। কলেজ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপালগণ অধিকাংশই এই সরকার ঘরানার লোক। তারা অত্যন্ত বিশ্রী ক্যারেক্টারের লোকজন। তারা মিডিয়াতে বুদ্ধিজীবী সেজে আছেন অনেক ইউনিভার্সিটি, অধিকাংশ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অত্যন্ত দুষ্ট স্বভাবের, অত্যন্ত গাঢ় আওয়ামী লীগ, যারা একজন যুবলীগ, উচ্ছৃঙ্খল একজন যুবলীগ ক্যাডার যা করে তারা সেটা করে। আজকে দেখেন যে তাদের ভূমিকার দেখেন, নারীবাদী কথা যে তারা বলে, এই ফারাহ কবির সহ অন্যান্য নারী নেত্রীরা আজকে কোথায়? আজকে আমাদের স্কুলগুলোর কি পরিস্থিতি? স্কুলগুলোর হেডমাস্টার, হেডমিস্ট্রেস, তাদের কি পরিস্থিতি? প্রিন্সিপাল, তাদের কি অবস্থা? প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে শিক্ষক শিক্ষিকা আছেন যারা এই অবৈধ সরকারের এজেন্ডা মিশন বাস্তবায়ন করছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে আমাদের চোখের সামনে থেকে তাজা তরুণরা এভাবে জীবন দিচ্ছে। এগুলো আমাদের ভাবতে হবে, এগুলো রুখে দিতে হবে। এই শয়তানদেরকে আমাদের রুখে দিতে হবে, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এই জন্য আমাদের এই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে হবে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আসসালামু আলাইকুম।